দেখতে দেখতে মোটামুটি আমরা 9টা টেস্ট পেপার সলভ করে ফেলেছি। আজ আমাদের মডেল কোশ্চেন সেট 10, এখান থেকে আমরা শুরু করব। এখানে দেখি একের প্রথম অঙ্কটা আমরা দেখে নিই। কি বলেছে? কোনো মূলধন এক্স বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? ওকে, এক্স বছরে আমার দ্বিগুণ হবে, তাহলে ধরি মূলধন এখানে এক্স বছরের দ্বিগুণ হচ্ছে, তাহলে আমরা মূলধনকে ধরি ওয়াই। তাহলে আমাদের সুদে মূল্য কত হবে? এক্স বছরে আমাদের সুদে মূল্য কত হচ্ছে? 2y। এবার যদি আমরা এখান থেকে সুদটা বের করি, তাহলে সুদ ইকুয়াল টু 2y থেকে আমরা y বাদ দিলাম, তাহলে আমাদের থাকছে y শুধুমাত্র। এখানে সময় রয়েছে, সুদ পেয়েছি, আসল পেয়েছি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুদের হার। তাই তো আমাদের চেয়েছে, আমরা কি জানি? I ইকুয়াল টু PRT/100। এখান থেকে আর আমাদের বের করতে হবে, তাহলে R ইকুয়াল টু I ইন্টু 100/PT। ওকে, তাহলে এখান থেকে I ইকুয়াল টু মূলধন কত? y ধরেছি, এখানে উপরে 100। এবার এখানে I ইকুয়াল টু আমাদের সুদ কিন্তু y। ওকে, একই জিনিস, সুতরাং কাটাকাটি হলো না, একটা ফ্যাসিলিটি পেয়ে গেলাম। এবার দেখো পি আমার মূলধন, তাহলে এখানে মূলধন ধরেছি y। ওকে, এবার টি আমার সময়, এক বছর, তাহলে এক্স, ওয়াই কেটে গেল, তাহলে 100/x। ওকে, আগের পার্টগুলো যারা দেখোনি অবশ্যই তারা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো, অথবা ডিসক্রিপশনে বেশ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারো। আর যারা আমার এই চ্যানেলে নতুন, এসবি ম্যাথ পড়াতে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। চলো এবার পরেরটা দেখে নিচ্ছি। এই x² প্লাস px প্লাস অফ কিউ ইকুয়াল টু 0 সমীকরণে এক্স এর সহগ 13, এর পরিবর্তে 17 y বীজদ্বয় -2 ও -15 হলো। বেশ ইন্টারেস্টিং একটা অঙ্ক। এটাকে যদি আমরা একটু দেখি, তাহলে x² প্লাস অফ px প্লাস অফ কিউ আমাদের দেয়া আছে, তাই তো? তাহলে এখানে আমাদের মোটামুটি করে দুটো বীজ দেয়া আছে, -2 আর -15। তাহলে বীজদ্বয়ের গুণফল কত? -2 ও -15, এদের গুণফল যদি আমি করি, তাহলে আমি পাচ্ছি এখানে 30 পাচ্ছি। ওকে, এবার মোটামুটি একে আমরা যে সমীকরণটা হয় x² মাইনাস অফ 2 মাইনাস অফ 15x প্লাস অফ 30 ইকুয়াল টু 0, এই একটা সমীকরণ আমরা পাচ্ছি যখন আমাদের বীজদ্বয় -2 আর -15। ওকে, এখানে পি এর মান পরিবর্তন হবে না, কিউ এর মান পরিবর্তন হবে না, শুধুমাত্র বীজদ্বয়ের মান আমাদের পরিবর্তিত হয়েছে, সেটাই বলেছে। এক্স এর সহগ, অর্থাৎ এখানে যে এক্স রয়েছে, এক্স এর সহগ পি, এই পি এখানে দেখো -2 -15। একইভাবে এখানে শুধুমাত্র আমাদের এই পি এর মান এমন আনতে হবে যেন সেটা 13 হয়। ওকে, এবার দেখো, তাহলে বীজদ্বয়ের সমষ্টি আমাদের রয়েছে 30, এবং এই বীজদ্বয় এখানে বসাই এক্স এর সহগ হিসেবে। তাহলে এই 30কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যেন আমাদের 13 হয়। ওকে, তাহলে 3 গুণা 10, আরেকটা আছে 5 গুণা 6, 5 ছক 30, এই দুটো হয়, কিন্তু এইটাকে যোগ করলে হয় 13। ওকে, আর এইখানে যোগ করলে হয় কত? 11। তাহলে আমাদের এই 3 গুণা 10 নিতে হবে, তাহলে x² মাইনাস অফ -3 মাইনাস অফ 10x প্লাস অফ 30 ইকুয়াল টু 0। এটা আমাদের মোটামুটি সমীকরণ। যে আমাদের যদি 13 থাকে, এক্স এর সহগ 13 থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বীজ কত পেলাম? -3 -10, -3 -10।
তাহলে এখান থেকে আমি একবার দেখিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস অফ, এখানে কত হয় 13 মাইনাস 13 আর এখানে মাইনাস, তাহলে প্লাস 13x প্লাস অফ 30 ইকুয়াল টু 0। তাহলে আমাদের যে ইকুয়েশনটা দিকে ইঙ্গিত করেছিল সেটা আমরা পেয়ে গেছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের বীজ কত, বীজ হলো -3, -10। এটা কত নম্বরে আছে, এই নম্বরে। ক্লিয়ার হলো একদম। চলো এবার পরেরটায় যাচ্ছি। পরের যে অঙ্কটা রয়েছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি আর সিডি যে আর দুটির দৈর্ঘ্য সমান বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা বৃত্ত নিই। এবার এখানে দুটো আমি জানিয়ে নিলাম, এটা এ বি, এটা সিডি। ওকে, এটা আমাদের কেন্দ্র। এবার আমাদের কি বলছে দেখো, কেন্দ্র আমাদের ও বলছে এ ও বি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, এ ও বি কোণ, ওকে এ ও বি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি বলছে। এই কোণটা বলছে আমাদের 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখান থেকে আবার বলছে কি সিওডি কোণ এর মান কত, সিওডি কোণ এর মান কত। তাহলে এখান থেকে যদি একটু খেয়াল করি যে এই বাহু সমান, ক্লিয়ার, এ বি ইকুয়াল টু সিডি। তাহলে এখান থেকে যে চাপটা উৎপন্ন হয়েছে এ বি চাপ, সেই চাপ এই কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এই সিডি একটা চাপ, এই চাপ দ্বারা এই কেন্দ্রেও 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। কত, 60 ডিগ্রি। ওকে, তাহলে অ্যান্সার কত, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি আমার অ্যান্সার সি। ক্লিয়ার হলো। এবার চলো পরটায়। ত্রৈমাসিক পর্বে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে পি টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ আসল। এখানে দেখো মোটামুটি আমাদের ত্রৈমাসিক, তাহলে এখানে পর্ব কতগুলো আছে, পর্ব ইকুয়াল টু 12/3 ইকুয়াল টু 4টি হলো আমার পর্ব। আর সময় কত, সময় যেহেতু আমার 9 মাস, তাহলে 9/12 ইকুয়াল টু, এটাকে কেটে দাও, তাহলে 3/4 এত বছর। তাহলে পর্ব পেয়েছি আর সময় পেয়েছি। এবার সুদ আসল ইকুয়াল টু, আমরা কি জানি, আসল আমাদের পি। ওকে, আসল আমাদের পি ইন্টু 1 প্লাস সুদ আমার কত আছে, সুদ আছে এখানে r% বাই চক্রবৃদ্ধি, এখানে পর্ব, এবার পুরোটা বাই 100। এবার তার পাওয়ার কত, পর্ব ইন্টু সময় 3/4। এবার 4 কেটে দাও, এবার এই 4 নিচে এসে গুণ হবে আর উপরে 3 তো রয়ে গেল। তাহলে 1 প্লাস r/400 হোল টু দি পাওয়ার 3। ক্লিয়ার হলো। তাহলে এটা কত নম্বরে আছে, ডি নম্বরে রয়েছে। ক্লিয়ার হয়েছে। এবার চলো পরের অঙ্ক থেকে যাই। কি বলছে দেখি, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান হলে, উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ যদি সমান হয়, তাহলে শঙ্কুর শীর্ষ কোণের মান কত। দেখো এই একটা আমার শঙ্কু রয়েছে, এর এখান থেকে এই একটা ব্যাসার্ধ আর এখান থেকে এই একটা, এটা আমার উচ্চতা এইচ, আর এটা আমার ব্যাসার্ধ আর। আবার বলছে ব্যাসার্ধ আর উচ্চতা সমান, তাহলে এটাও আর। ওকে, তাহলে দুটো বাহু যদি সমান হয় আর একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণ আর এই কোণ কত হবে, এই বাহু সমান, সুতরাং এই কোণ আর এই কোণ সমান হয়, তাই না, বিপরীত কোণ দ্বয় সমান হবে। তাহলে এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। তাহলে যোগ করলে টোটাল কত পাচ্ছি, 90 ডিগ্রি। এটা আমার 90 ডিগ্রি প্লাস অফ 45 ডিগ্রি প্লাস অফ 45 ডিগ্রি ইকুয়াল টু টোটাল পাচ্ছি 180 ডিগ্রি। 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, তাহলে এখানে হবে আমাদের শীর্ষ কোণ, এই কোণের মান হবে 45 ডিগ্রি। ওকে, যদি এই কোণের মানও চাইতো, এটাও আমাদের 45 ডিগ্রি। তাহলে অ্যান্সার 5 বি।
ক্লিয়ার হলো? এটা সম্ভবত উত্তরটা ভুল আছে তোমাদের বইতে যে এখানে উত্তরমালা দেওয়া আছে ওখানে একটু ভুল আছে, সংশোধন করে নাও। বি হবে উত্তর। এবার দেখো, এবিসি এর পরিকেন্দ্র ও, এবিসি এর পরিকেন্দ্র রয়েছে ও, এবার বিএসি কোণ = 40 ডিগ্রি। ওকে, তাহলে কোণ ও বিসি কোণের মান জিজ্ঞেস করেছে। চলো দেখা যাক। একটা পরিকেন্দ্র দেওয়া রয়েছে, তাহলে মোটামুটি এটা আমার একটা ত্রিভুজ, এর এ বি সি এ একটা আমাদের ত্রিভুজ, আর ও কেন্দ্র বিশিষ্ট একটা ও আমাদের একটা পরিবৃত্তের কেন্দ্র। তাহলে এখান থেকে আমাদের বিএসি কোণ, এটা এ বি সি, বিএসি কোণ অর্থাৎ এই কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি। এবার ও বিসি কোণ, এই কোণের মান জিজ্ঞেস করেছে। ওকে, তাহলে এক কাজ করি, এইটাকে যোগ করে দিই। এবার এটা যদি 40 ডিগ্রি হয়, এই কোণটা কত হবে? দ্বিগুণ হয়। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা এরকম বলতে পারি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে 40কে 2 দিয়ে গুণ করলে পাই 80, তাহলে এটা আমার 80 হচ্ছে। আবার এই বাহু আর এই বাহু সমান, সুতরাং এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ এরাও সমান হবে। তাহলে এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? এটা একটা ত্রিভুজ, ও বি সি এ একটা ত্রিভুজ, 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার থেকে যদি এই 80 ডিগ্রি আমরা বাদ দিই, তাহলে থাকছে কত? 100 ডিগ্রি। অর্থাৎ এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার এই দুটো কোণ আমরা দেখেছি কি সমান। তাহলে 100কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে? 50 ডিগ্রি। ওকে, তাহলে এই কোণের মানটা কত হবে? 50 ডিগ্রি। কত হচ্ছে? 50 ডিগ্রি। এবার দেখি পরের অঙ্কটা। দেখো, কোথাও বুঝতে অসুবিধা হলে বলো। এতদূর 10টা পর্যন্ত করে এসছে, 9টা অলরেডি হয়ে গেছে। যারা দেখেছো তাদের আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ এই ধরনের অঙ্ক অনেকগুলো করেছি এবং সেগুলো একটু বিস্তারিত করিয়েছি। এবার দেখো 2 একটা গ্রামের বর্তমান জনসংখ্যা রয়েছে পি এবং প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা হবে কত হবে সেটা আমাদের হিসাব করতে বলছে। তাহলে এখানে দেখো, এখানে n বছর পর জনসংখ্যা হবে, জনসংখ্যা কত হবে? বর্তমান আছে পি, এর সঙ্গে 1 প্লাস সুদের হার 2r/100, তারপর n, যেহেতু সময় দেওয়া আছে তাহলে এটা কেটে দাও, তাহলে p ইন্টু 1 প্লাস r/50, তারপর n। আমাদের গ্যাপে এটা হবে, অর্থাৎ ফাঁকা ঘরে শূন্য স্থানে এইটুকু হবে। আমরা সূত্র জানি কি, p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এখানে শুধু যেখানে আমরা সুদের হারটা জানি সেটা আমাদের 2r% বলে দিয়েছে, সুতরাং এই জায়গাটায় আমরা 2r বসিয়ে দিয়েছি। এবার তারপরের অঙ্কটা দেখি। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, এই একটা সমীকরণ √6 প্লাস √3, আর একটা আছে √7 প্লাস √2 অপেক্ষা, অর্থাৎ এটা অপেক্ষা কি হবে? বড়, ছোট, অন্য কিছু হবে? দেখি। প্রথমে √6 প্লাস √3 এর হোল স্কোয়ার করে দাও। এই অঙ্কগুলোর এই নিয়ম, হোল স্কোয়ার করে দাও। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার অর্থাৎ √6 তার হোল স্কোয়ার, একটু দেখিয়ে দিচ্ছি, প্লাস অফ বি স্কোয়ার √3 তার হোল স্কোয়ার, প্লাস অফ 2 ইন্টু √6 ইন্টু √3। ওকে, তাহলে এখানে কত পাচ্ছি? এখানে একটু যদি খেয়াল করো, তাহলে এখানে 6 প্লাস 3 প্লাস অফ 2√3 × 18। এবার এখানে কত আছে? 9 প্লাস 2√18। ওকে, আরেকটা এখানে √7 প্লাস অফ √2 তার হোল স্কোয়ার যদি করি তাহলে পাবো, তাহলে একইভাবে এখানে পাবো 7, অর্থাৎ এ তার স্কোয়ার, বি তার স্কোয়ার, তাহলে পাবো 2। এখানে 2 ইন্টু 7 × 2 = 14, তাহলে 9 প্লাস 2√14।
তাহলে এবার দেখো তো, এখানে 9 আছে, এখানে 9 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, তাহলে এখানে √18, এখানে √14। তাহলে বড় কে? √18, √14 থেকে বড়। তাহলে আমরা এখান থেকে আসতে পারি যে যে এইটুকু এর অপেক্ষা বৃহত্তম, অর্থাৎ আমাদের ফাঁকা ঘরে হবে বৃহত্তর। ওকে, এবার পরের অঙ্কটা দেখো। কোনো বৃত্তের পরিলিখিত ত্রিভুজের বাহুগুলি বৃত্তটির কি হবে? দেখো, পরিলিখিত ত্রিভুজ বলছে, এটা আমার একটা বৃত্ত, এর পরিলিখিত একটা ত্রিভুজ আঁকতে হবে। তাহলে এখানে স্পর্শ করে গেল, এখানে স্পর্শ করে গেল, আর মোটামুটি এইভাবে স্পর্শ করে এখানে। তাহলে ধরে নাও এ বি আর এই যে সি। ওকে, তাহলে এরা প্রত্যেকে কি করেছে? বৃত্তের গায়ে স্পর্শ করেছে, অর্থাৎ প্রত্যেকে স্পর্শক। এখানে 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন হয়েছে যদি আমি একটা করে লম্বটা নিই কেন্দ্র থেকে। তাহলে এরা প্রত্যেকে কি হবে? স্পর্শক, প্রত্যেকে স্পর্শক ওই বৃত্তের গায়ে। ওকে, বাহুগুলো বৃত্তটির স্পর্শক। এবার চলো পরেরটা দেখি। বলছে কি, একটা দ্বিঘাত সমীকরণে দুইটি শূন্যবিহীন বাস্তব বীজের যোগফল 0 হলে তাহলে বীজ দুটির গুণফল হবে। এখানে যদি আমরা ধরে নিই, ধরলাম একটা বীজ আমার আলফা আর একটা বীজ মাইনাস অফ আলফা, তাহলে এদের যোগফল কত হচ্ছে? আলফা মাইনাস অফ আলফা ইকুয়াল টু 0। ওকে, তাহলে এদের যোগফল হচ্ছে 0। আবার এই বীজ দুটি যদি আমরা গুণ করি, মাইনাস অফ আলফা যদি গুণ করি, তাহলে কত পাচ্ছি? আলফা তার হোল স্কোয়ার, আর এই মাইনাস আগে আসছে। এর অর্থ আমরা পাচ্ছি ঋণাত্মক এবং ওই একটা বীজের বর্গ। তাহলে এটাকে যদি আমরা লিখি যে ঋণাত্মক, এখানে কি বলছে দেখি, গুণফল হবে ঋণাত্মক এবং একটি বীজের বর্গ। ওকে, এখানে একটু জুড়ে দাও ঋণাত্মক চিহ্নযুক্ত, এখানে জুড়ে দাও ঋণাত্মক চিহ্নযুক্ত এবং একটি বীজের বর্গ। না হলে লিখতে পারো ওই বীজটির বর্গ, অর্থাৎ এখানে একটা বীজ আছে তার বর্গ কিন্তু ঋণাত্মক চিহ্নযুক্ত। ওকে, এবার পরে যাই, পরেরটায় 5-এরটা দেখো কি বলছে। একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে। একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, তার ব্যাসার্ধ কত? এবার চিত্রটা একটু দেখি। এটা আমার নিরেট অর্ধগোলক, তার সমগ্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে 5টা এর ক্ষেত্রফল, এর সঙ্গে এই যে যেটুকু রয়েছে এই এরও ক্ষেত্রফল। ক্লিয়ার? তাহলে এটা আমার কি? নিচেরটুকু অর্থাৎ এটাকে যদি একটু চিত করে দেখি, তাহলে এটা পুরো একটা গ্লাসের মতো দেখতে হচ্ছে, বা কাটা বলের মতো, এবং যেটা এইরকম। তাহলে এটা কত? পাই আর স্কোয়ার। আর এইটুকুর দূর ক্ষেত্রফল কত? 2 পাই আর স্কোয়ার। তাহলে টোটাল 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার কত হচ্ছে? 3 পাই আর স্কোয়ার, যার মান আমার দেওয়া রয়েছে 147 পাই। ওকে, আর এটা 3 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 147 পাই। তাহলে এখান থেকে পাই পাই কেটে দাও, তাহলে এখান থেকে আর স্কোয়ার ইকুয়াল টু 147/3। তাহলে 147/3 করলে আসে 49। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 49। তাহলে এখান থেকে আর আমরা পাচ্ছি কত? 7×7 = 49। তাহলে ব্যাসার্ধ কত পেলাম? 7। ব্যাসার্ধ কত পেলাম? 7। এবং এখানে গ্যাপে আমার 7 বসবে, এখানে বর্গ সেমি রয়েছে, সুতরাং একেও আমরা সেমি দেব, বাংলা লিখে দিও সেমি। এবার দেখো, দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে,
এই অঙ্ক আগে অনেকবার পেয়েছি, শুধুমাত্র এখানে লেখাটাকে একটু ঘুরিয়ে দিয়েছে। এই একটা বৃত্ত এবং এই আরেকটা বৃত্ত। এই বড় বৃত্তের কেন্দ্র এইখানে, ছোট বৃত্তের কেন্দ্রটা এইখানে। বড় বৃত্তের ব্যাসার্ধ দেওয়া রয়েছে আমাদের 3 সেমি, 3.5 সেমি। আর এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য আমার দেওয়া রয়েছে 1.5 সেমি। ওকে, বলছে বৃত্ত দুটির কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব 1.5 সেমি হলে এবার বৃহত্তর বৃত্তটির ব্যাসার্ধ 3.5 সেমি। এই যে লিখলাম। এবার ক্ষুদ্রতম ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ক্ষুদ্রতম ব্যাসার্ধ কোনটুকু? এইটুকু, অর্থাৎ 3.5 থেকে 1.5 যদি বিয়োগ করে দিই তাহলে পাচ্ছি কত? 2 সেমি। তাহলে এখানে গ্যাপে হবে আবার 2 সেমি। ওকে, যেখানে ফাঁকা রয়েছে এখানে 2 সেমি, যেহেতু সেমিতে রয়েছে। হ্যাঁ, এবার চলো 3-এ যাই। এবার বার্ষিক 10% হার সুদে 100 টাকা 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 2 টাকা। ওকে, কত পার্সেন্ট? 10% সরল সুদে। দেখি তাহলে 10% সরল সুদে মোটামুটি আই আমার কত আসছে? আই ইকুয়াল টু PRT বাই 100, পি ইকুয়াল টু 100 আছে, অর্থাৎ আসল আর অর্থাৎ সুদ আছে আমার 10, আর এখানে সময় আছে 2 বছর বাই 100। তাহলে 100 দিয়ে 100 কেটে দাও, তাহলে এখানে হচ্ছে কত? 2 বছরে 20 টাকা। ওকে, আর এখানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি জানি? এ ইকুয়াল টু পি, অর্থাৎ 100 ইন্টু 1 প্লাস এখানে সুদের হার 10 বাই 100, তার পাওয়ার এখানে সময় 2 বছর। তাহলে এখান থেকে যদি একটু খেয়াল করি তাহলে 100 ইন্টু এই 10 দিয়ে কি কাটো, তাহলে 10, তাহলে 1 প্লাস 1 বাই 10 তার হোল স্কোয়ার। এর লসাগু কত হবে? 10, তাহলে 10 অক্ষে 10 আর 1 11, তাহলে 11 বাই 10 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 100 ইন্টু 121 বাই 100। তাহলে এই 100 কেটে দেয় 121। এখানে দেখো তো, এটা আমাদের সুদ আসল। তাহলে এখান থেকে সুদ কত? সুদ ইকুয়াল টু 121 মাইনাস অফ 100 ইকুয়াল টু 21 টাকা। সুদ আমরা পেয়ে গেছি। ক্লিয়ার? সুদ পেয়ে গেছি আর এর সুদ পেয়ে গেছি। তাহলে 2 বছরে এখানের থেকে সুদ আর এখানের সুদ এটা বড়, তাহলে এই 21 মাইনাস 20 ইকুয়াল টু কত হচ্ছে? 2, সরি 1। তাহলে দেখো এখানে আমাদের কি বলেছে? সুদের পার্থক্য 2 টাকা, কিন্তু আমরা পেয়েছি 1 টাকা। তাহলে এই যেটা বললো সেটা আমাদের মিথ্যা বলেছে, অর্থাৎ পার্থক্য বলেছে। এই সুদ এবং এই সুদের পার্থক্য বলেছিল 2 টাকা, কিন্তু আমরা পেয়েছি 1 টাকা। তাহলে এটা মিথ্যা। তাহলে 1 দাগ চলে গেল। এবার 2 দাগ দেখো, a/b ইকুয়াল টু 6:7 রয়েছে। a/b ইকুয়াল টু 6:7 এবং b/c, ওকে, b/c ইকুয়াল টু 8:9 দেওয়া রয়েছে। এবার abc এর অনুপাত বের, abc এদের অনুপাত দেওয়া রয়েছে 48, 56, 63। ওকে, এবার আমরা একটু এখান থেকে দেখি মিলছে নাকি। এটা আমাদের দেওয়া রয়েছে, আমরা যদি এটা আনতে পারি তাহলে এটা সত্য, আর যদি এটা না আসে তাহলে মিথ্যা। এবার দেখো এই যে আমাদের বি রয়েছে, তাহলে বি এর এখানে অনুপাতের মান কত হচ্ছে? 7। এখানে বি এর অনুপাতের মান কত হচ্ছে? 8। তাহলে মোটামুটি এই পোর্শনটা আমার সমান করতে হবে। তাহলে একে যদি 8 দিয়ে গুণ করি, দেখো 6টা 48, 8 দিয়ে গুণ করলে 7-8 56। এবার একে যদি আমি 7 দিয়ে গুণ করি, 7-8 56, 9কেও 7 দিয়ে গুণ করতে হবে, 7-9 63। তাহলে এখান থেকে a/b/c এর মান 48, বি এর মান এখানে 56, তাহলে বসাতে পারি। সি এর মান তাহলে 63। ক্লিয়ার? তাহলে এই যে মানটা পেয়েছি সেটা আমাদের বইতে দেওয়া ছিল, তাহলে এটা আমাদের সত্য। ক্লিয়ার? চলো এবার পরের অঙ্কতে। কোনো বৃত্তের অন্তঃস্থ কোনো বিন্দু থেকে সর্বাধিক 2টি স্পর্শক অঙ্কন করা যায়।
অন্তস্থ কোনো বিন্দু থেকে কোনো স্পর্শক অঙ্কন করা যায় না। আবার বলি, এটা একটা বৃত্ত যার কেন্দ্র এখানে, এখানে একটা বিন্দু রয়েছে, এখান থেকে কোনোভাবেই এর উপর কোনোভাবেই কোনো স্পর্শক আঁকা সম্ভব নয়। যদি এই একটা বৃত্ত রয়েছে, এখানে একটা বিন্দু রয়েছে অর্থাৎ বাইরে, তাহলে অর্থাৎ বহিস্থ বিন্দু থেকে এর উপরে এই একটা স্পর্শক আঁকা যায় এবং এখান থেকে এই একটা স্পর্শক আঁকা যায়। অর্থাৎ বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক আঁকা যায়, কিন্তু অন্তস্থ বিন্দু থেকে কোনো স্পর্শক আঁকা যায় না। সুতরাং একটা প্রশ্নতে আমরা দুটো পড়লাম, কিন্তু এখানে আমাদের যে উত্তরটা হবে সেটা মিথ্যা। যদি ভিতরে থাকে তাহলে কোনো স্পর্শক অঙ্কন করা যায় না। এবার 4 নম্বর দেখো, 4 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ দেয়া হলে তাহলে পর্ব ইকুয়াল টু 12/4 ইকুয়াল টু 3। এখানে পর্ব কত দেওয়া আছে? 4, তাহলে এটা আমাদের মিথ্যা। ওকে, এবার পরেরটা দেখি, দুটি ঘনকের আয়তনের অনুপাত 64:27, তাহলে ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 9:16। এর অঙ্ক কিন্তু আগে একবার করিয়েছি, এবার একদম শর্টকাটে দেখাচ্ছি। 64:27 একে কি করব? 4 কিউব এবং এখানে 27 তার কিউব করব। ওকে, তাহলে এবার ব্যাসার্ধ, এটা আয়তন ছিল, আয়তনের কিউব ছিল, তাহলে ব্যাসার্ধ কত আসবে? ঘনমূল হবে এর 27, তাহলে এখানে হবে 3, তাহলে এটা 3, তাহলে 4:3। ওকে, ব্যাসার্ধ। এবার ব্যাসার্ধের অনুপাত পেয়েছি, এবার ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 4 স্কোয়ার ইস টু 3 স্কোয়ার ইকুয়াল টু 16:20। 4 4 16, 9, 16:9। এখানে আমাদের দেওয়া রয়েছে 9:16। ওকে, এর অর্থ ভুল দেওয়া রয়েছে, মিথ্যা। এটা একদম সহজে করলাম, একদম। যদি তোমাদের মনে হয় যে একটু কনফিউশন রয়েছে, তাহলে তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে, যেহেতু এটা আমি আগে একবার বিস্তারিত করিয়েছি, সুতরাং এবার আর বিস্তারিত করালাম না, এটাই হোমওয়ার্ক থাকলো। এবং পুরো সূত্র ধরে ধরে করবে এবং সেটা বেশ খানিকটা জায়গা লাগবে, বলে দিচ্ছি। করে আমাকে পাঠিয়ে দিও 8900062505 এই নম্বরে। ওকে, 8900062505 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিও। এবার দেখো, যদি না হয় তারপরে আমি দেখছি তোমাদের, অর্থাৎ আমি তোমাদেরকে করিয়ে দেব যদি না পারো। এবার দেখো, কোনো করণ নিরসন উৎপাদক সংখ্যা 1-এর বেশি হতে পারে না। এক ক্ষেত্রে আমি যদি দেখি 5 + √2, এর উৎপাদক নিরসন কত? নিরসন 5 - √2। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা তো হলো, অর্থাৎ এই ক্ষেত্রে একটার বেশি হয়নি। এবার যদি আমরা √5 + √2 নিই, এর করণ নিরসন কয়টা থাকবে? এই যে রুট আছে, এদের আগে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে, তাহলে √5 - √2 এ একটা হচ্ছে। কিন্তু আরও একটা কি সম্ভব? এখান থেকে যদি দেখি -√5 + √2, অর্থাৎ যেহেতু আমাদের দুটো ক্ষেত্রে রুট রয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে এই একটা পাচ্ছি, এই একটা পাচ্ছি, অর্থাৎ দুটো পাচ্ছি। একটা পাচ্ছি, এখানে একটাই পাচ্ছি, এখানে দুটো পাচ্ছি। সুতরাং একটা হয় বিশেষ ক্ষেত্র বিশেষে এবং দুটোও হয়। সুতরাং এখানে যেটা বলেছে 1-এর বেশি হতে পারে না, এটা তো ভুল বললো, আমরা দেখিয়ে দিলাম। এবার এটা আমাদের কি মিথ্যা বলেছে। ক্লিয়ার? আশা করি পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখেছো এবং অঙ্কগুলো তোমরা টুকেছো এবং ভালো করে বুঝতে পেরেছো। যদি এমনটা হয় তাহলে লিখে ফেলো আই হ্যাভ ডান, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখেছো। এবং পরবর্তী পার্ট 2 আমি খুব দ্রুত দিয়ে দেবো। 10টা সেট হয়ে গেছে, এখন থেকে সমস্ত পার্ট 2 আমি দেওয়া শুরু করব। এরপর 11, 12, 13 এইভাবে দিতে থাকবো। এছাড়া এখানে মোটামুটি আমাদের কিছু রয়েছে সাজেশন টাইপের,
এখানে যে সাজেশনগুলো রয়েছে মাধ্যমিক সাজেশন 2011, এইগুলো যদি তোমাদের দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও যে এগুলো আমাদের দরকার, তাহলে এইগুলোর ভিডিও আমি নিয়ে আসবো। ওকে, তাহলে আশা করি এখানে বুঝতে পেরেছো, কোথাও কোনো অসুবিধা নেই। যদি অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও। এছাড়া কমেন্ট যদি তোমাদের করতে আরও ইচ্ছে হয় সেগুলো করতে পারো, বন্ধু বান্ধবীদের মধ্যে একটু শেয়ার করে দাও, তাদেরও একটু পড়ার সুযোগ করে দাও। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের মূল্যবান বক্তব্য তোমরা রাখতেই পারো, লাইকটাও করে দিও। চলো টাটা।